হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন, হাজিগুজি আছেন। আমি শম্ভু মুখার্জি, অসুরি চ্যানেলে আপনাদের সঙ্গে আজ শুক্রবার। প্রথমেই বলি যে আমি যখন আগের দিন সলমনের ঘটনাটা বলেছিলাম, আপনারা অনেকে শুনেছেন। তো উম, একটা কথা বলি, সেদিন ঘটনাটা আমি কিন্তু পুরো বলেছিলাম, কিন্তু এই যে সেকেন্ড পার্টটা যেটা আছে, ওর তো মাছ ধরা, ওর জীবনে কয়েকটা ঘটনা আছে যেগুলো বলতে চায় না। তো মানে কেউ ওকে প্রশংসা করুক, কেউ ওকে ভালো বলুক, কেউ হাসাহাসি করুক, ওইগুলো চায় না। মানে জাস্ট ও একদিন ট্রেনে যেতে যেতে আমার এই সেই গুডস গার্ড ওই ট্রেনের ওই নোটিফিকেশনটা পায় এবং তখন দেখে, এবং তখনও আমাকে বলে। এছাড়া ও কিন্তু ওর যে বিভিন্ন মহল আছে বা বাড়ি আছে সেখানেও কিন্তু ওগুলো শেয়ার করেনি, আমি আপনাদের আগেই জানিয়ে দিলাম। কারণ ও একটু মানে আপনা কল্যাণ সমিতির মতো ছেলে আর কি, মানে নিজেরটা নিজের মধ্যেই রাখতে চায়। মানে অত ফ্লাস ফ্লাস করার দরকার নেই, কি হয়েছিল না হয়েছিল। তা প্রথম ঘটনা আপনারা শুনেছিলেন যে শ্মশানের উল্টো দিকের চরে, ভাগীরথীর উল্টো দিকের চরে বসে ও বোয়াল মাছ ধরতে গেছিল, এবং যে ওর সেই সম্পর্কে চাচা হয় সে আসেনি। তখনই ও চলে আসতে পারতো, কিন্তু চলে আসেনি, ঠিক আছে। এবং রাতভর ওই মাছ ধরতে গিয়ে ওই বিপত্তিটা হয়েছিল। তা সেটা ঘটেছিল 2023-এর ডিসেম্বর অথবা 24-এর জানুয়ারি, এইরকম টাইমে। ও ঠিক ডেটটা অ্যাকুরেট মনে করতে পারেনি, বলছে তখন শীতকাল ছিল। আর এই যে ঘটনাটা, যেটা আমি ওর সেকেন্ড পার্ট, যেটা আমি আজকে আপনাদের শোনাতে যাচ্ছি, এই ঘটনাটা আজ থেকে 3 বছর আগে। কিন্তু এই সময়টা ছিল সামার, অর্থাৎ গরমকাল। তো ও বলছে যে ওরা তো ওই সন্ধ্যেবেলা হলেই, এ তো মানে পুরো মেছো রাশিও মাছ ধরতে যায়। এবার ব্যাপারটা হচ্ছে কি, ওরা বলছে একদিন এরকম সন্ধ্যাবেলায়, বলে সেদিন বেশি কেউ আমাদের সাথে ছিল না। আপনারা ভিডিওটা দেখেছেন যে জঙ্গলের ভিতর দিয়ে কিভাবে নদীর পাড় ধরে ধরে ওই শ্মশানের উপর দিয়ে ওরা মাছ ধরতে যেত। ওদের হাতে থাকতো কি, সবসময় ছিপ বড়শি দিয়ে না, রাত্রিবেলায় ওরা বেরোতো কি ওই হাতে ছড় নিয়ে। ছড় মানে ওই কোচ, যেটা লোহার শিক গাঁথা থাকে। হ্যাঁ, মাছের গায়ে এই আলো মেরে ওইটা ছুঁড়ে মারে, ছুঁড়ে মেরে মাছ শিকার করে। তো এইটা করতে গেলে যে ওই নদীর পাড় দিয়ে ওকে যেতে হবে, নদীর পাড় ধরে ধরে। এখন ওদের ওই বাঘারঘাট থেকে, বাগারঘাট পার হয়ে বাঁ দিকে আরো 6-7 মিনিট হাঁটলে, যেমন আগের ভিডিওতে আমি বলেছি, 6-7 মিনিট হাঁটলে আর একটা ঘাট পড়ে, সেটাকে বলে পাইপ ঘাট। ওই পাইপ ঘাট থেকে আরো 7-8 মিনিট হাঁটলে পড়ে ওই শ্মশানটা, যে শ্মশানের ভিডিও আপনারা দেখেছেন, বা আমি বর্ণনা করে বলেও দিয়েছি কোথায় কি আছে না আছে সব। এটা বসার জায়গা, এটা অমুক, এইটা শ্মশান, সব আমি বলে দিয়েছি। কয়েকটা পতাকা পোতা আছে, সেই পতাকার রহস্যটা আজকে বলবো না, এর পরের এপিসোডে বলে দেবো। কারণ দেখুন, পুরোটা কণ্ঠস্থ করা এবং বা মনে রাখা খুব মুশকিলের ব্যাপার এই ধরনের ঘটনা। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে গল্প বলাটা বোধহয় খুব সোজা ব্যাপার। না, সোজা ব্যাপার না, খুব মুশকিল মনে রেখে বলাটা। তো চলুন আমি বলি, 3-4 বছর আগে, আর এই 4 বছর না, 3 বছর আগের ঘটনা, গরমকাল। বলছে আমি, মানে সালমানের এক দুঃসম্পর্কের এক চাচাতো ভাই, নাম হচ্ছে কচি, আর সঙ্গে আর একটা লোক। এই লোকটা কিন্তু, পাড়ায় এক ধরনের লোক আছে দেখবেন, আপনাদের মহল্লায় বা আপনাদের পাড়াতেও দেখবেন, এই কিছু একটু মানে মাঝবয়সী মানুষ আছে যারা বাচ্চাদের সাথেও মেশে আবার বড়দের সাথেও মেশে। হ্যাঁ, সব জায়গায় যে হা 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 করতে থাকে। তো এই ধরনের একটা লোক, সে এদের পিছু নিয়েছে। এই সালমান আর তার চাচা ছেলে, মানে দুই ভাই, তাই এদের পিছু নিয়েছে যে আমি, চলো আমিও মাছ ধরা দেখবো, তোমরা চলুন, কি আছে। তা লোকটা বিড়ি খেতে খেতে ওদের সাথে যাচ্ছে। তা বলছে যে আমরা যদি রোডের উপর দিয়ে, তো আমাদের তো যাওয়ার প্রশ্ন নেই, রোডের উপর থেকে ওখান থেকে আমাদের মাছ ধরতে হবে নদীতে, নদীর পাড়ে পাড়ে মাছ আসে। তা সালমান বলছে যে মাছ আসার একটা টাইম আছে, যে মাছটা কখন আসে, মাছটা আসে একটা হচ্ছে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, সন্ধ্যেটা যে ঝুপ করে নামে, তখন ওই মাছ, ওই শোল মাছ, গজাল মাছ, এগুলো সব পাড়ের কাছাকাছি আসে। আরও অন্যান্য কিছু মাছ আছে যারা পাড়ের কাছাকাছি আসে। আর একটা আসে রাত 8টার পরে, আর একটা আসে রাত 11টার পরে, আর একবার আসে রাত 1:30টার পরে। বলছে এটা আমার মাছ ধরার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলছি, আপনাকে জানাচ্ছি যে মাছগুলো কিন্তু এই টাইমে আসে। এবার মাছ ধরতে বেরিয়েছি,
আমি আর আমার ওই সেই খুড়তুতো ভাই, চাচাতো ভাই, দুজনে। তো বললো ওর হাতে একটা টর্চ, ওর হাতে একটা টর্চ, আমার হাতে একটা টর্চ, আর আমার মাথায় একটা ক্যাপ লাইট আছে। হুম, মানে মাথায় বেল্টের সাথে বাঁধা একটা ক্যাপ লাইট থাকে, ওটা ওয়াটার প্রুফ। তো বলছে আমার মাথায় ওইটা, তা আমি ওটা জ্বালিনি। জ্বালিনি কেন? ওটা ব্যাটারিটা সঞ্চয় থাক, দরকার লাগবে বলে আমার হাতে একটা টর্চ রয়েছে। বলছে আর কিছু, কিন্তু মোবাইল টোবাইল এগুলো কিন্তু আমাদের কাছে কিছুই নেই। ঠিক আছে? বললো আমি এমনি, বললো মাঝে মধ্যে একটু আমি খাই, আমার একটা খৈনির ডিবে ছিল, সেইটা ছিল, একটা পলিথিনের একটা প্যাকেট ছিল যেটা মাছ ধরে রাখার জন্য, সেটা কোমরে গোজা ছিল, বুঝলেন? আর পায়ে ও সবসময় একটা জুতো পরে থাকতো, জুতো পরে থাকতো মানে যে সাদা সাদা জুতোগুলো যেগুলো স্পোর্টস শু টাইপের বলে, ওর পরে থাকতো, কারণ জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় তো। তো যাচ্ছে তিনজনে, এবার বাগারঘাট পার হয়ে নদীর দিকে তাকাতে 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 যাচ্ছে। বলে আমি তখন জানি তখন তো আর মাছ হবে না, তা আমরা ওই নদীর দিকে তাকাতে তাকাতে যাচ্ছি। বলছে এবারে আমাদের ওই বাঘারঘাট থেকে শুরু করে পাইপ ঘাট পার হয়ে শ্মশান পার হয়ে একদম কাটান পর্যন্ত যেতে হবে। কাটান মানে আপনাদের আগে বলেছিলাম, যেখানে ভাগীরথীটা এরকম ঘুরে গেছে ওটাকে বলে কাটান। ঠিক আছে? তা ওই কাটান পর্যন্ত এদের গন্তব্য। ওই কাটান থেকে আবার বাঘারঘাট পর্যন্ত আসবে, আবার বাঘারঘাট থেকে কাটান পর্যন্ত যাবে শ্মশান পার হয়ে, এইভাবে নদীর পার পার দিয়ে ওরা মাছ শিকার করত। তো এইবারে ওরা নদীর পাড় ধরে ধরে তো যাচ্ছে। তো যেতে যেতে যখন পাইপ ঘাটে পৌঁছেছে, তখন ওই যে মাঝবয়সী লোকটা, সে বলছে যে আমি আর যাবো না, ভালো লাগছে না, আমি যাই। হুম, তো একটু হা হা গোছের লোক, তাই এ বলছে যা, যা ভালো বোঝেন করেন, আপনি যাবেন, চলে যাবেন, চলে যান। চলে গেছে লোকটা। তাই ওর ভাই, ওই চাচাতো ভাই কোচি, আর ও সলমান, দুজন। তা ওরা যখন ওই পাইপঘাট পার হয়ে গিয়ে, পাইপঘাটের সামনে দিকে লোকটা চলে গেছে, ওরা দুজন এবার শ্মশানের দিকে এগোচ্ছে, সামনে শ্মশান। এবার শ্মশানের কাছাকাছি আসতে ওরা ফিসফাস ফিসফাস শব্দ শুনতে পাচ্ছে, কোনো একটা যেন মানে কেউ কথাবার্তা বলছে, কথার আওয়াজ। তখন এরা ভেবেছে যা বাবা, এই রাত্রিবেলায় এই মানে সন্ধ্যেটা তখন হয়ে আসছে, মানে সন্ধ্যেটা হয়ে গেছে, তাই এই এখন শ্মশানে গে। তখন ওরা ইয়ার্কি মারছে ওর ভাইয়ের সাথে, বুঝলি ভূত টুত আছে মনে হয়। হুম, ওই যে আমরা সেই ভূতের ভয় বলে না সব, ওইরকম কোনো ব্যাপার না তো রে, বলে নিজেরা হাসাহাসি করছে। তারপরে একটু এগিয়ে গিয়ে দেখে যে না, ওই যে আওয়াজটা আসছিল ফিসফাস আওয়াজ, কথাবার্তার আওয়াজ, ওটা শ্মশান থেকেই আসছে, এবং একটা চিতা সাজানো হচ্ছে। একটা চিতা, কোনো একটা মানুষকে দাহ করা হবে, তার চিতা সাজানো হচ্ছে, দু চারজন মিলে চিতা সাজাচ্ছে। তা এইবারে আপনারা ওই শ্মশানের ওই ঘরটা দেখেছেন তো, যেখানে বসার জায়গাটা দেখেছেন আগের ভিডিওতে, যারা দেখেননি দেখে নেবেন, তাহলে সব বুঝতে পারবেন। তো ওখান থেকে বসার ঘর থেকে টানা এরকম শ্মশানটা এরকম এই নিচের দিকে ঢালুতে এরকম এরকম নেমে গেছে নদীর ধারে। ঠিক আছে? তো আর ওই শ্মশানের পাশ থেকে যদি আপনি দু চারটে বার ঝাড় পার হয়ে একটু উঁচুর দিকে হচ্ছে মেইন রোড। তা বলে আমরা মেইন রোড দিয়ে তো আসতাম না, আমাদের কাজ হচ্ছে নদীর পাড়ে মাছ ধরা, তা আমরা ওই নদীর ধার দিয়ে আমরা যেতাম, মেইন রোড দিয়ে ঢুকতাম না। তো বলছে যে চিতা এরকম সাজানো হচ্ছে দেখছি, কিন্তু দু চারজন লোক, বলে ওই বসার জায়গাতে, মানে বসার জায়গাটা কীরকম আপনারা দেখলেই বুঝতে পারবেন, সান বাঁধানো, আর ওই উপরে একটা ছাউনি দেওয়া আছে, বসার এরকম জায়গা করা আছে। ওখানে আগে আলোও ছিল, এখন ইলেকট্রিসিটি বোর্ড সেটা কেটে দিয়েছে কি কি করেছে, মানে মেনটেন নেই আর কি। যত যত পানের পিক ফিক ফেলা আছে দেখবেন, ওখানে দেখলেই বুঝতে পারবেন যে কেমন, পুরো ঘুটঘুটে অন্ধকার, কোনো আলো নেই। তা এরা ওই কেউ লণ্ঠন নিয়ে আসছে, ওই হ্যারিকেনের আলো বা মোবাইলের ফ্ল্যাশ জেলে ওই চিতা সাজাচ্ছে, চার পাঁচজন। তা সালমান তখন ওর সেই চাচাতো ভাইকে বলেছে যে কচি, আজকে আর বুঝলি এই মাছ ধরাটা মনে হয় বাদ দেওয়াই ভালো, কারণ দেখ একজন কেউ মারা গেছেন, আর সে তো হিন্দু সম্প্রদায়, তার চিতা সাজাবে কেন? তা দেখ, যে ধর্মেরই হোক, কোনো মারা তো গেছে, আর বারবার এখান থেকে আমাদের তো যাতায়াত করতে হবে, সেই কাটান অবধি যাব, আবার এই শ্মশানের উপর দিয়ে আমাদের আসতে হবে, একটা লোককে দাহ করা হবে, আর আমরা সেখান থেকে বারবার যাতায়াত করব, তারা হয়তো আমাদের খারাপ ভাবতে পারে, কারণ আমরা হাজার হলেও ভিন সম্প্রদায়ের লোক, ভিন ধর্মের লোক। তো সালমান বলছে কেউ যদি আমাদের যদি কাউকে গোট দেওয়া হয়, সেখানে যদি কোনো হিন্দু ছেলে গিয়ে হয়তো দাঁড়িয়ে গেল, তাহলে হয়তো অনেকে হয়তো ভাববে যে এই ছেলেটা এখানে কী করছে, বা খ্রিস্টান ধর্মের কেউ দাঁড়িয়ে গেল, এই বা এখানে কী করছে, মুখে হয়তো কিছু বললো না,
এইদেরও হয়তো ব্যাপারটা তাই যে আমরা মুসলিম, এখান থেকে বারবার যাতায়াত করব, একটা সৎকার একটা ধর্মীয় ব্যাপার, তো সেখান থেকে না যাওয়াই ভালো, মানে একটা রেসপেক্ট রাখা ভালো, কারণ এখান থেকে বারবার যাওয়াটা ঠিক না। তো বলছে যে আমরা ওই একটা ওই শ্মশানের থেকে একটু দূরে একটা পাথরে যেয়ে বসে পড়ল। তো বলছে আমার ভাই কোচি, ও ওই ইতস্তত এদিক ওদিক টর্চ ফেলছে, ইতস্তত এদিক ওদিক টর্চ ফেলছে। তা টর্চ ফেলছে এদিক ওদিক, টর্চ ফেলছে, টর্চ ফেলতে ফেলতে তারপরে বলছে যে কোচি, আমি কোনোদিন, সালমান বলছে কোচি আমি কোনোদিন চিতা সাজানো দেখিনি, আর দাহ করা আমি দেখিনি, তো এইবারে আমি একটু দেখব। তখন ও বলছে এই দাদা চল 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 বাড়ি চলো, দৌড়, ও দেখতে হবে না। ও ভয় পাচ্ছে, হাজারোরও তো বয়স একটু ছোট। তা বলছে যে কোচি তুই যাবি, তুই চলে যা, আমি এখানে খানিকক্ষণ বসি, আমার দেখার খুব ইচ্ছে। তা বলে আমি তো কাছে যাব না, আমি দূর থেকে দেখব, নদীর ধারে একটা পাথরের উপরে আমি বসে আছি, যে ওটা দূর থেকে দেখব। তা কোচি বললো ঠিক আছে তুই বসে থাক, আমি চলে যাচ্ছি। তো কোচি করেছে কি, ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে ওই যে উঁচু রাস্তাটা আছে, ওখান থেকে ওই অনেকটা মানে সেই পাহাড়ের মতো এরকম চড়ে এরকম মেইন রোডে উঠতে হয়, ঠিক আছে। তো কোচি চলে গেল। তো সলমান বলছে আমি খালি বসে আছি ওখানে, বসে বসে দেখছি। এবারে চিতাটা সাজানো হয়েছে ঠিকই, তখন কটা বাজে বললো ওই 7:30 8টা এরকম মতো বাজে, কিন্তু ডেড বডিটা আসেনি, বডিটা কিন্তু আসেনি। তো বডিটা আসেনি আসেনি ভাই, তা দেখি কি হয়, কিছুক্ষণ তো বসে তো থাকি। তা ও বসে আছে, বসে আছে, বসে আছে, নদীর এপাশ ওপাশ একটু হাঁটাহাঁটি করছে, দেখছে, আর সব দেখছে সাজানো। তো বলছে যে এরম করতে করতে বললো যে রাত প্রায় যখন মানে এই 10টা নাগাদ বললো একটা ম্যাজিক গাড়ি এলো, ওই ম্যাজিক গাড়ির থেকে একটা সবকে নামানো হলো। তখন ওই মৃতদেহ আসলো ওই 9টা 9:30। তা মৃতদেহটা এসছে, তা আমি তো আর দেখতে যাইনি কে মৃতদেহ কার, পুরুষ না মহিলা, আমি এসব দেখতেও যাইনি, কারণ যাবো না ধারে কাছে, হাজার হলো আমি একটা ভিন ধর্মের ছেলে, আমি কেন যাব। তা আমি এই দূরে এই পাথরের পরে এরকম বসে আছি। তো বসে থাকতে থাকতে হঠাৎ এই দেবাশিস বলে একটা ছেলে, যাকে আমি চিনি, আমার বন্ধু মতো, ওর সাথে আমার দেখা। তো ও আমাকে বলছে যে এই সালমান কি করছিস। তা বলছে যে মাছ ধরছি। তার আগে একটা ছেলে জিজ্ঞাসা করেছিল কি ভাই এখানে, তো সালমান বলেছিল যে আমরা মাছ ধরছি, বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধরো, এই বলেছিল। আর এই বন্ধুটার সাথে দেখা হতে ও বলছে এই সালমান কি করছিস, বলে এই তো ভাই মাছ ধরতে এসেছিলাম, তারপর ভাবলাম যে না ধরবো না, কেউ একজন ব্যক্তি মারা গেছেন, তো আমার তো বারবার এখান থেকে যাতায়াত করতে হবে নদীর পাড় দিয়ে, এটা করাটা ঠিক না। তা বলে কে মারা গেল রে দেবাশিস, কে মারা গেছে। তা বলছে হয়েছে মরেছে, ভালো হয়েছে, অবস্থা বুঝুন। তো সালমান একটু অবাক হয়ে গেল, বলে মরেছে ভালো হয়েছে কি ব্যাপার, একটা মৃত ব্যক্তিকে নিয়ে সাধারণত এরম তো মারা যাওয়ার পরে অনেকেই খারাপ টারাপ থাকে, কিন্তু তার সম্বন্ধে তো কেউ খারাপ কেউ বলে না, তাহলে ব্যাপারটা কি। তা বলছে ও গেছে ভালো হয়েছে, তা তুই কি করছিস, তা বলে আমি তো এই তো মাছ ধরতে এসেছিলাম, তা আর ধরবো না, এই মানে ঘোরাফেরা করছি, মাছ বসে আছি পাথরের উপরে চুপচাপ। তা বলছে ও আচ্ছা। তো যাই হোক, এরপরে বলছে যে ওই চিতা টিতা তো সাজানো হচ্ছে, বলছে আমি নদীর এপাশ থেকে ওপাশ, এপাশ থেকে ওপাশ, এপার থেকে ওপার এই করছি। বলছে মানে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, সালমানের একটাই জিনিস, যে দাহটা কিভাবে হয়, একটা মানুষের দেহ কিভাবে পুড়ে ছাই হয়ে যায়, এটা দেখবার ওর একটা বিশাল 24-25 বছরের ছেলে, অত তো আমাকে এত খুলে দিল খুলে তো অত তো বলবে না, কিন্তু আমি বুঝতে পারি যে ও কেন ওইখানে এই পাথরের উপরে বসেছিল, অ্যাকচুয়ালি তাই। হ্যাঁ, যেমন আমাদেরও দেখার অনেক সময় ইচ্ছে থাকে যে কতটা মাটি খোঁড়ে, কতটা গর্ত করে তারপরে কিভাবে কবরটা দেয়, নিয়ম আচার কি, এগুলো যেমন দেখার ইচ্ছে করে, কিন্তু আমরা সেখানে ইচ্ছে থাকলেও যেতে পারি না, কারণ আমরা ভিন ধর্মের। তো এরকম একটা ব্যাপার আছে। তো ওকে ওইরকম ঘোরাঘুরি করতে দেখে তাদের ওই দেবাশিস আবার ডেকেছে, বলে এই সালমান কি করছিস এদিকে আয়। তো বসে 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 ওখানে গল্প করছে ওই দেবাশিসের সাথে সালমান। তা বলছে যে তুই বলছিলি যে তোদের ওখানে কে মারা গেছে,
তা বলছে দেবাশিসদের গ্রাম হচ্ছে আমাদের দেবাশিস যেখানে 4-5টা গ্রাম পরে। তার মানে যে তোদের ওখানে তো ছিল, শ্মশান ছিল ওই ভাগীরথীর পাশেই, তা ওখানে না দাহ করে এখানে নিয়ে আসলি কেন? তা বলছে দৌড়, একে কেউ পোড়াতেই চায়নি, দাহই করতে চায়নি। বলে কেন? বলে আমি যে জানলাম যে এই ভদ্র মহিলার নাম কুন্তি দেবী বা কিছু এইরকম, মানে কুন্তি বা খুন্তি যাই হোক এইরকম নাম, কিন্তু দেবী টাইটেলে ওই বললো, মানে দেবাশিস যেটা বলেছে এই নাম। বললো ওই আমাদের গ্রামের পাশে একটা কোণে থাকতো, অত্যন্ত বাজে, মানে এই হচ্ছে বলে যেটু আপনাদের ওই ধর্মে কি বলে কি কালা জাদু করা, বান মারা, এগুলো নাকি এই মহিলা করতেন। হুম। এবং গ্রামের লোকেরা ভয়ে সিটিয়ে থাকতো, তাবিজ কবজ এই সমস্ত লোকের খারাপটা করতো আর কি ভালো। তাই এ মরে যাওয়ার পরে না কেউ একে সৎকারও করতে আসেনি। তারপরে অনেকে ভেবে দেখেছে যে একটা দেহ পচে গলে যাবে এরকম, একজন তো যতই খারাপ থাক সৎকার তো করা উচিত, বলে সেই হিসেবেই নিয়ে আসা। মানে দেবাশিস এটা বলছে, বলে ওই হিসেবেই নিয়ে আসা, নিয়ে এসছি, এগুলো সৎকারই করতে চাইছিল। তো বললো আর ওই যে বসার জায়গাটা আছে, তো দেবাশিসের সাথে গল্প করতে করতে দেখলাম যে বসার যে জায়গাটা আছে ওখানে জোনা চারেক বসে আছে, তারা মনে হলো শবদাহ করতে আসেনি, মদ খেতে এসছে। হ্যাঁ, সে পাড় মাতাল, 4 জন, 4টে লোক, মানে তারা উপর্যুপরি মদ খাচ্ছে ওখানে বসে। বলছে আর এই সেদিনটা ছিল পূর্ণিমা, জানেন, একে গরমকাল, পূর্ণিমা ছিল, পরিষ্কার বোঝা যাচ্ছে, সব সব দেখা যাচ্ছিল। হুম। মানে আমার যে মাথায় যে ক্যাপ লাইটটা আছে ওটারও দরকার করবে না, মানে পরিষ্কার আপনি দেখতে পারেন, স্বচ্ছ। আর ওই সময় ভাগীরথীর জল না একদম, মানে পাড়ের জলটা খুব পরিষ্কার থাকে, কাচের মতো হয়ে যায় জলটা। তো যাই হোক, তো বলছে যে কিছুক্ষণ বাদে তো ওই চিতাতে তো আগুন দেওয়া হলো। তো আগুন তো দিয়েছে, দেওয়ার পরে দেখলাম চিতাটা এরকম দাউ 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 করে জ্বলছে। তা আমি নদীর পাড়ে বসে ওই ইয়েতে বসে একটা দূরে পাথরের পরে বসে দেখে যাচ্ছি ও মা, খানিকক্ষণ বাইরে দেখি চিতাটা জ্বলছে। ওই যে ওর বন্ধু দেবাশিস, বলছে আমার যে বন্ধুটা আছে সে, তারপরে আরো যারা এসেছিল তারা ওই ম্যাজিক গাড়িতে করে তারা ভোকারটা তারা চলে গেল, কেউ আর নেই। তা বললাম যা চলে, চলে গেল, খালি ওই 4 জন রয়েছে। বলছে তাদের দেখি যে অবস্থা, একজন একজনের গায়ের পরে ঢলে পড়ছে, মানে নিজেদের সামলানোর ক্ষমতা নেই, মানে এত মদ খেয়েছে বা খাচ্ছে, মনে হচ্ছে যেন মদ খেতে এসছে। হুম। আর একদম সব মানে পাঁ মাতাল হয়ে বসে আছে, মানে ওই 4টে লোক। হ্যাঁ, হাতে হ্যারিকেন, কারণ আলো তো নেই। তো যাই হোক, তো আমি ভাবছি যে উঠে এবারে বাড়ির দিকে যাব, কারণ রাত হয়ে গেছে, 11টা 11:30 মতো বাজে। বললো আমি এইবারে যখন নাকি চিন্তা করছি যে আমি উঠে এবারে বাড়িতে যাব, তখন ওখান থেকে উঠতে গিয়ে দেখি ওই যে বসার জায়গাটা, ওইখানে লোকগুলো নেই, ওই 4টে লোক কোথায় গেল কোথায় গেল। বলে জেঠু চিন্তা করুন, পূর্ণিমা রাত, একটা চিতা জ্বলছে, কেউ নেই, আমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দৃশ্য দেখছি। আর ওই যে 4টে লোক আমি দেখছি দূরে লণ্ঠনের আলো দেখা যাচ্ছে, মানে আমি বুঝতে পারছি ওই লোকগুলো, ওইখানে একটা লোক মদ বিক্রি করতো, সেই ঠেকার দিকে যাচ্ছে আবার মদ আনতে। বুঝতে পেরেছেন? আমি সম্পূর্ণ একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দেখছি। তো কি করব, আমাকে তো ভাই বাড়িতে যেতে হবে। বাড়িতে না গেলে তো তো মুশকিল হয়ে যাবে। হুম। আর যা দেখার তো দেখে নিয়েছি, যে কিভাবে দাহ করা হয় বা কিভাবে ইয়ে করা হয়, সব তো দেখাটা হয়েই গেছে। তো এরম ওই বসে বসে দেখছি, তা দেখলাম ওরা হচ্ছে সেই মদের ঠেকার দিকে যাচ্ছে, একটা লোক মদ বিক্রি করতো, ওই দেশি ধেনো মদ পড়া আর কি, ওইগুলো খেয়ে তো নেশা করে গ্রামের লোকেরা, তো ওই গেছে। ওই যে একা দাঁড়িয়ে থাকতে থাকতে আমার একটা মানে অন্যরকম একটা ফিলিংস আসছে, ভালো লাগছে না আমার। তো আমি চিন্তা করলাম যে আমি এবারে ওই, বলছে সামনে এরকম বড় বড় বাঁশের এরকম মানে ঝোপ আছে, তার পাশে জঙ্গল, গাব গাছ টাব গাছ এইগুলো আছে, ঠিক আছে, ওইখান থেকে ওই চড়াইতে উঠে আমাকে মেইন রোডের উপরে যেতে হবে, ঠিক আছে, ওই বসার ঘরের জায়গাটা ক্রস করে ওই ওই রকম জায়গা দিয়ে যেতে হবে। বললো আমি চিন্তা করছি, আমি কেউ নেই, আমি একা, আমি এবারে উঠবো ওখান থেকে। হুম। আমি যেই বাঁশের ঝোপটার দিকে এগোচ্ছি ওই বসার ঘরের পাশ দিয়ে, বললে বিশ্বাস করবেন না জেঠু, একটা কালো কুকুর ওই ঘর থেকে বেরিয়ে 1 পায়ে 2 পায়ে আমার দিকে এগোচ্ছে। কেউ নেই, ওই একটা কুকুর। বললো তার যেরম চেহারা,
আর বললো আমার ক্যাপ লাইটের আলোতে সে তার চোখ একদম জল জল করছে। তা আমি না তখন কিন্তু এ সমস্ত কোনো ভয় পাইনি যে অশরীরী অমুক তমুক হেনা তেনা, এই সমস্ত কোনো ভয় দিতে আমার নেই। আমার খালি ভয় যে কুকুর যদি কামড় ফামড় দিয়ে দেয় তাহলে আমার মুশকিল, আবার মেডিকেলে আমার পিছনে আমার খরচা হবে। আমি এটাই ভাবছি, আমি ওকে কুকুরটাকে তাড়াচ্ছি, হাট হাট হাট, এরকম করে করে তাড়াচ্ছি কুকুরটাকে। কুকুর কিছুতে যায় না, এক পা দুপা করে আসছে। ফলে হয়েছে কি জানেন তো, আমি এবার পিছুতে পিছুতে আবার ওই নদীর পাড়ে আমি নেমে এসেছি। এবার কিছুক্ষণ বাদে দেখছি কুকুরটা নেই। এইবার আমি আবার উপরের দিকে উঠতে শুরু করেছি, নদীর পাড় থেকে উপরের দিকে উঠতে শুরু করেছি, যে ওই বাঁশের যে জঙ্গলটা আছে পাশে গাব গাছটা বলছে, ওখান থেকে উপরে মানে মেইন রোডে ওঠার রাস্তা, যে আমি রোড ধরে যাব। কারণ আমি যদি পাশের থেকে যাই তাহলে অনেক বোল্ডার পার হয়ে আমাকে উপরে উঠতে হবে, মানে সেই হিমালয় চড়ার মতো এত বড় বড় বোল্ডার ফেলা আছে, যার জন্য নদীর এপাশে ভাঙনটা হয় না। ভাঙনের জন্যই বোল্ডার দিয়ে করা আছে, সেট করা আছে। তখন সে পাহাড়ে চড়ার মতো অবস্থা হবে, আর তার পাশ থেকে যেতে গেলে মানে জঙ্গল, সাপে খোপে কেটে দেবে। তো কে যাবে? আমাকে তো এইখান থেকেই যেতে হবে, এই বাঁশঝোপের মধ্যে দিকে। তা আবার আমি কুকুরটাকে না দেখে আবার আমি অ্যাটেম্প নিয়েছি যাব। এইবারে কিছুটা বাঁশঝোপের কাছে গেছি, দেখছি ওই কুকুরটা ওই বসার জায়গার পিছন দিক দিয়ে আবার বেরিয়ে এসছে, বেরিয়ে এক পায়ে দু পায়ে আমার দিকে টাড়িয়ে টাড়িয়ে এগিয়ে আসছে, আর এরকম বড় বড় চোখ করে আমার দিকে এক পা দু পা করে। বলছি যেটু আমি তো পড়ে গেছি তো মহা সংকটে, যে কিভাবে এটা আমি মানে ইয়ে করবো, আমি তো বুঝতেই পারছি না, কি এটা কি কুকুর তো। মানে তখন সালমানের একটা হয়েছে যে ভাই আমি এটা সামনে যেটা আছে এটা কি কুকুর তো না অন্য কিছু রে ভাই, এ তো আশ্চর্য ব্যাপার, এ বারবার বেরিয়ে আসছে কোথা থেকে এই কুকুর। একটু আগে দেখলাম নেই, এখন আমি আবার যে উঠতে গেছি দেখি ঘরের পিছন দিক থেকে বেরিয়ে আসলো, আর আমার দিকেই বা আসছে কেন। ও আবার বলছে আমি পাড়ের পিছনে নেমে আসলাম, নিচে নদীর ধারে। বলে চিন্তা করুন, সামনের ওই বাঁশঝোপ, বাঁশের ঝোপ যেটা বড় ওঠার রাস্তা, হুম, তার পাশে জঙ্গল, তারপরে ওই বসার জায়গা ওই শ্মশানের, তার নিচে ওখানে নদী। বুঝতে পেরেছেন মানে সিচুয়েশনটা বুঝুন। আমি ওখান থেকে আবার আমি নদীর সামনে নেমে এসেছি ওকে দেখে, এই আবার পিছন দিক থেকে বেরিয়ে এসছে। তারপরে কিছুক্ষণ বাদে আমি আবার মানে কেউ নেই, শ্মশানের জনপ্রাণী এরা মদ খেতে চলে গেছে ওই চারটে লোক, আর কেউ নেই, ওই চিতাটা জ্বলছে তখন জানেন। এইবারে আমি আবার অ্যাটেম্প নিয়েছি, এবারে কুকুরটাকে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। এবার দুটো বাঁশের ওই ঝাড় পার হয়ে ওই জঙ্গলটা পার হয়ে আমাকে উঁচু রাস্তাতে উঠতে হবে। ওরে জেঠু, আমি উঁচুতে উঠতে গেছি, দেখছি কুকুরটা আমার সামনে, কুকুরটা আমার সামনে দাঁড়িয়ে এরম তাকিয়ে আছে কুকুরটা আমার দিকে। সে কোনো দাঁতও খেঁচাচ্ছে না, ঘেউ ঘেউও করছে না, কিচ্ছু না, কন্টিনিউ আমার দিকে তাকিয়ে আছে কুকুরটা। বলে জেঠু আমি আর নদীর পাড়ে নেমে আসলাম। তাহলে ওই সময় না, অনেক সময় ওই যতটা রাত ওই সময় অনেক সময় ওই নৌকা চালায়, যারা ওই জাল টাল ফেলে নদীতে, অনেক সময় নৌকা দেখা যায় গরমকাল ওই জায়গায়। বললো আমি আর কি করবো, আমি ওই কুকুর ওইভাবে দেখে তিনবার যখন আমার এইরকম হয়ে যায়, আমি তখন সরাসরি লুঙ্গিটাকে, পায়ের জুতোটা খুলেছি, ওই যে স্পোর্টস শুগুলো আছে সাদা সাদা রঙের, ওই জুতো খুলে কোমরে বেঁধে নিয়েছি, বেঁধে লুঙ্গিটা দোফাট্টা করে বেঁধে সরাসরি একদম ইয়েতে ঝাঁপ, ওই ভাগীরথীতে ঝাঁপ দিয়েছি। বলে গরমকাল, এমনি ফিরফিরে হাওয়া দিচ্ছে, সন্ধ্যের থেকেই মানে বেশ একটা ঠান্ডা ঠান্ডা একটা আমেজ ছিল, ভালো লাগছিল। বলে এবার আমি ভাগীরথীতে ঝাঁপ দিয়ে দিলাম। ঝাঁপ দিয়ে আমি সাঁতার কাটছি আর দেখছি শ্মশানের চিতাটা জ্বলছে। চিন্তা করতে পারেন আপনি, পূর্ণিমার রাত, পুরো ভাগীরথীর জলটাকে না পুরো কাঁচের মতো দেখাচ্ছে, কাঁচ, মনে হচ্ছে কাঁচের উপর দিয়ে সাঁতরাচ্ছি। বলছে আমি আপনাকে এতটুকু বাড়িয়ে বলছি না, কেউ আমার প্রশংসা করলেও কিছু যায় আসে না, আর কেউ আমার নিন্দা করলেও কিছু যায় আসে না, যেটা সত্যি যেটা পারফেক্ট সেটা বলবো, মনে হচ্ছে আমি কাঁচের উপর দিয়ে সাঁতরে যাচ্ছি। আর যেহেতু আমি যেদিকে যাবো মানে বাগারঘাটে, ওটাই তো আমাদের ঘাট, তা স্রোতটা ওই দিকে, ফলে আমার সাঁতার কাটতে খুব সুবিধে হচ্ছিল। আমি সাঁতরাচ্ছি, সাঁতরে সাঁতরে যাচ্ছি আর দেখছি ওই চিতাটা ওইরকম দূরে জ্বলে আছে, আর ওই কুত্তাটা এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে, তখনও দেখছি। বলে এইবারে যখন আমার তো সাঁতারের স্রোত ওদিকে, স্রোতের মুখেই আমি অভিমুখে আমি সাঁতার দিচ্ছি, তা তাড়াতাড়ি পৌঁছে গেছি 7 মিনিটের মধ্যে বাগারঘাটে পৌঁছে। আমি জল থেকে উঠে, কোমর থেকে গামছা খুলে মাথা টাথা পুছে নিয়ে
গামছা নিংড়ে লুঙ্গিটা খুলে গামছা পরেছি, গামছা পরে হাঁটতে 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 হাঁটতেই আমি বাড়ি চলে গেছি। এবার বাড়িতে গিয়ে বললো, আমার তখন কিছু হয়নি, ওই যে বাড়িতে হেঁটে হেঁটে এসছি, আমার তখন কিছু হয়নি। এবার বাড়ির মধ্যে যেন ঢুকেছি, জানেন, বললো আমার মা তো জানেন তো, মানে জানে যে আমি মাছ ধরতে গেলে কত রাত্রিরে আসবো ঠিক নেই, যতবারই বারণ করে আমার ছিপ ভেঙে দেওয়ার হুমকি দেয়, জানে যে ছেলে শুনবার না। তা মা করতো কি, মা ওই খাওয়া দাওয়ার পরে যখন শুতে যাবে তখন ওই বললো আমাদের বাইরের একটা জানলা আছে, ওই জানলার নিচে একটা আংটা মতো আছে, ওইখানে চাবিটা ঝুলিয়ে রেখে দিত, যে আমি আসলে যত রাত্রি আসি চাবি খুলে আমি ঢুকে যাব গেট দিয়ে। তা আমি সেরকমভাবে তো ভিতরে ঢুকে গেছি, ঢুকে যেয়ে আমার তো ভাগীরথীতে স্নান করাই আছে, সুতরাং স্নান করার প্রশ্ন নেই। এবার আমি ফ্রেশ লুঙ্গি টুঙ্গি পরে গিয়ে বলে আমার শোবার ঘরে, মানে ওর বউ মেয়ে যেখানে শুয়ে আছে, বলে আমি ওখানে শুয়ে আছি। যেটু ওই যে শুয়ে আছি, আমার না মানে ঘুম আসছে না, কেমন যেন একটা ফিলিংস হচ্ছে, আপনাকে বলে বোঝাতে পারবো না। হাতের তালু পায়ের তালু গরম, মানে জ্বর আসার আগে যে ইয়েটা হয় না, জ্বর আসার আগে যে মানে মানুষ যেটা অনুভব করে যে আমার জ্বর হবে, ঠিক সেরকম একটা ফিলিংস আসছে আমার, জানেন তো, যে জ্বর হবে। আমি কিন্তু আমি আটকানোর চেষ্টা করছি, জ্বরটা আমি কিছুতে আসতেই দেবো না। ইয়ং ছেলে, শরীরে রক্তের জোর বেশি, তো বলছে জ্বরটা আমি কিছুতে আসতেই দেবো না। বললো আমি ওখানে শুতে পারলাম না, আমি উঠে গেলাম আমার শোয়ার ঘরের পাশ থেকে। উঠে আমার একটা পড়ার ঘর আছে, যেটু ওদের বাড়িটা মানে পুরো ফ্লোরটা পুরো মার্বেলের আছে, আমি বলে দিই অবস্থা ভালো। ওর চেহারা দেখেননি আপনারা, আমি দেখেছি, দুধে আলতায় রং একদম, হালকা এরকম চাপ ধরে আপনি দেখলে ফট করে বুঝতে পারবেন না যে মুসলিম। তো ঠিক আছে, তা বলছে যে আমার পড়ার ঘর আছে। পড়ার কি নেশা, কোনো মাধ্যমিক পাস, কিন্তু ও বলছে যে আমি যখন একটা ডিপ্লোমা কোর্স করছি, ডিপ্লোমা কোর্সটা করছে ওই যে ইয়েটা নিয়ে আপনার ওই কি বলে ডিআইএম, যেটাকে বলে ডিপ্লোমা ইন মেডিকেল ইয়ে সায়েন্স, ওইটার পরে ওর ডিপ্লোমা কোর্স করছে। এখন চিন্তা করেন, বলে যেটু আমি যে এই যে বাইরে বেরিয়েছি, এই যে মুম্বাইতে আসা, হ্যাঁ, এটা কিন্তু আমি পয়সার জন্য আসিনি জেঠু, পয়সা আমাদের যথেষ্ট আছে। আমি যদি পড়াশুনোর দিকে আমি খালি দেশ ঘুরে দেখব, এই দেশ ঘুরে দেখার নেশায় কিন্তু আমার এই মুম্বাই চলে আসা, এবং সেখান থেকে এই কাজে পেশায় আমার নিযুক্ত হয়ে যায়। জানেন তো, আমার কিন্তু আর কোনো ইয়ে ছিল না। আমি যদি পড়াশুনো নিয়ে আমি এগোতাম, আমি আপনাদের আশীর্বাদে আমি অনেক দূর এগিয়ে যেতাম। বর্তমানে আমি এই ডিপ্লোমা কোর্সটা করছি, ডিপ্লোমা ইন মেডিকেল সায়েন্সের পরে ও এই কোর্সটা করছে। তা বললো আমি পড়ার ঘরে উঠে চলে গেলাম, আমার ঘুম আসছে না। পড়ার ঘরে উঠে গিয়ে আমি বই খুলে বসেছি। দেখুন, একটা মুসলিম ছেলে, সে বলছে আমি মানে আমার কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সবার বই আছে, পড়ার অনেক বই, বলে আমি একটা বই খুলে বসেছি। কিন্তু যেহেতু আমি মন বসাতে পারছি না, আমার কেমন একটা আনকেনি ফিলিং হতে শুরু করেছে। তো যখন আর গাটা যেন গরম গরম, কেমন একটা যেন অস্বস্তি হচ্ছে, আমি কেন আমার সাথে এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। তো আমি বইটা বন্ধ করলাম, বন্ধ করে আমি উঠে একটু চা করলাম, চা করে আমি চা খেয়েছি। তা চাটা খাওয়ার পরে যেটু আমার মনে হলো যেন একটু রিল্যাক্স হলো, একটু আরাম হলো। তা আমি ওই পড়ার ঘরে ওখানে দরজায় খিল দিয়ে আমি টান টান হয়ে খাটে আমি শুয়ে আছি, টান টান হয়ে। আর ঘরের জানলা কিন্তু আমার খোলা, আরে জানলা খুলে রেখেছি, পূর্ণিমা ছিল, আমি বলেছি ঘরের মধ্যে ওই ফ্লোরে সাদা মার্বেলে চাঁদের আলো পড়েছে, একদম ফর্সা, একদম ফকফক করছে। আমি চুপচাপ টান টান হয়ে শুয়ে আছি, বলে সামান্য একটু তন্দ্রা মতো এসছে যেটু। হঠাৎ মনে হলো যে আমার মুখের উপরে ঝুঁকে পড়ে কেউ আমাকে দেখছে, মনে হচ্ছে আমার মুখের পরে কেউ ঝুঁকে আছে, ঝুঁকে দেখছে, যেমন একটা ফিলিংস হয় না। বলে শট করে আমার ঘুমটা ভেঙে গেছে। তবে দেখলাম ধরপড় করে উঠে পড়েছি, কে কে কে, দেখছি কেউ নেই। তারপর ভাবলাম আমার স্ত্রী হয়তো আমাকে এই ঘরে শুতে দেখে হয়তো ডাকতে এসেছে যে তুমি এখানে শুয়ে আছো কেন পড়ার ঘরে। কিন্তু সেও বা আসবে কি করে, যেটু আমি তো দরজায় খিল দিয়েছি, তাহলে আমার মুখের উপরে কে ঝুঁকেছিল। তো যাই হোক, আমি আবার উঠে একটু গ্লাসে জল খাই, জল খেয়ে আমি আবার শুয়ে পড়ি, কিন্তু ঘুম তো আসছে না। এবারে জেঠু, আমি ডান কাত হয়ে শুয়ে আছি, ডান দিকে কাত হয়েছি, কাত হয়ে আমি শুয়ে আছি, বলে একটু তন্দ্রা আসছে কি আসছে না, ঠিক আমার না সেন্স হচ্ছে আমার পিছনে কেউ বসে আছে, আমার পিছন দিকটাতে কেউ বসে আছে যেটু। মানে ধরুন আপনি
কোনো একটা দিকে, ডান দিকে বা বাঁ দিকে কাত হয়ে শুয়ে আছেন, আপনার পিছনে যদি কেউ বসে থাকে না, আপনার কিন্তু একটা সেন্স আসবে, বলে সেই সেন্সটা আমাকে জানান দিচ্ছে যে আমার পিছন দিকে কেউ বসে আছে। হ্যাঁ, আবার যদি আপনি মনে করেন যে না আপনার পিছনে কেউ নেই, আপনি ঘুরে দেখবেন কিন্তু কেউ নেই, কিন্তু কেউ যদি থাকে না, আপনার কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে, আপনার পিছনে কেউ একটা বসে আছে, ওর কিন্তু বারবার ওকে অ্যালার্ম করছে যে সালমান একবার ঘোর, পিছনটা ঘোর, দেখতে পাবি, সালমান একবার পিছনটা ঘোর, দেখতে পাবি, সালমান একবার পিছনটা ঘোর, দেখতে পাবি। ঠিক এইরকম আমার মাইন্ডে এরকম ইয়েটা হচ্ছে। আপনি কেন এরকম হচ্ছে আমার সঙ্গে? হ্যাঁ, আমার পিছনে তো মনে হচ্ছে কেউ আছে বলে আমি একটা মোচড় দিয়ে খালি পিছনটা ঘুরেছি। বলল, জেঠু আপনি বললে বিশ্বাস করবেন না, সেকেন্ড বা লেস দেন সেকেন্ড আমি তাকে দেখেছি। বললো, গ্রামে এক ধরনের বুড়ো মানুষ অনেক সময় আপনারা দেখেন যে চর্বি মাংস বলে কিছু নেই, খালি একটা হাড়ের উপর দিয়ে মনে হয় যেন চামড়ার একটা লেয়ার, সেই রকম একটা লোক, তার চোয়াল টোয়াল সব ঢুকে গেছে ভিতরে, দাঁত ফাতগুলো কিছু নেই, বোঝা যাচ্ছে না, সব ভিতরে ঢোকানো, কানগুলো অত্যাধিক বড়, আর নাক এরকম চোখা, ওই রকম, মানে বললো 1 সেকেন্ড বা লেস দেন মানুষের, আমি এইরকম আমি দেখে যেটুকু আমি দেখেছি। বলে আমি তাক করে উঠে পড়েছি। আমি এটা কি, তাহলে তো ঠিক, আমি এটা কেন হচ্ছে আমার সাথে, এ কে, এ কি ওই শ্মশানে ছিলাম, সে কি আমার পিছন পিছন এরম আসলো, এটা আমার সাথে কি হচ্ছে? বলে আমি না এই সমস্ত কিছু, আমি মানে মাথা মুন্ডু কিছু বুঝে পাচ্ছি না যেটু, যে কি হচ্ছে আমার সাথে। বললো, আমি উঠলাম, উঠে তো আমি বারান্দায় ঘোরাফেরা করছি, বারান্দার আলো জ্বালিয়ে দিয়েছি। বললো, যখন আমি ওই লোকটাকে দেখেছি, যে অস্থিচর্মহীন ওই লোকটা, তখন আমি সঙ্গে সঙ্গে ধড়ফড়িয়ে উঠে সমস্ত বাকি যে জানলাগুলো আছে আমার পড়ার ঘরে, সেগুলো খুলে দিয়েছি। সুইচ বোর্ড খুঁজে পাচ্ছি না, আমি যে আলোটা জ্বালবো, কোনো রকম আলোটা জেলে আমি বাইরের ভিতরের বারান্দায় ঢুকেছি। বললো, আমার মা দরজায় খিল দিয়ে শুতেন না, রাত্রিবেলা উঠতে হয় বলে, উনি তখন উঠেছেন, আলো জ্বালা দেখে উঠে বলছে, কিরে তুই কখন এলি, তুই ঘুমোসনি? তখন আমি বললাম, না ঘুমোয়নি, এই খুব টায়ার্ড লাগছে, ভালো লাগছে না। তারপর যা যে যা যে শুয়ে পড়। বললো, মা আবার বাথরুম টাথরুম করে গিয়ে মা ঘরে গিয়ে শুয়ে পড়েছে। ঠিক আছে, বলছে মা বাথরুম করে ঘরে গিয়ে শুয়ে পড়লো। দেখলাম আমার তো ঘুম আসছে না, কি করব? হ্যাঁ, তো আমি আবার গিয়ে আমার সেই পড়ার ঘরে গিয়ে আবার আমি শুয়েছি। যে শুতে তো হবে, তখন প্রায় আনুমানিক প্রায় 3টে 3:30 বাজে যেটু, জানেন, 3টে থেকে 3:15 থেকে 3:30 বাজে। আমি যে আবার শুয়েছি ওই পড়ার ঘরে, আমি আর আমার ঘরে যেখানে আমি শুই, আমার বউ মেয়ে শোয়, আমি সেখানে যাইনি। তো আমি সেখানটা গিয়ে আবার শুয়েছি যখন, এবারে আলোটা নেভাতে পারছি না, নেভাতে গেলে একটা ভীতি আমাকে চেপে বসছে, যদি আবার ওই রকম হয়। এবার আলো জেলেও আমি ঘুমোতে পারি না, যাকে আমি আলো নিভিয়ে দিয়েছি, নিভিয়ে আমি শুয়ে আছি। যেটু বোধ হয় 4-5 মিনিট আমার একটু তন্দ্রার মতো এসছে, বা 2-5 মিনিট আমি হয়তো ঘুমিয়েও ছিলাম, আমি জানি না। হঠাৎ আমার মাথার দিকটা দিয়ে একটা গরম হাওয়া বা গরম ভাপ, মনে হচ্ছে যেন কারোর মুখের একটা গরম ভাপ আমার গায়ে এসে পড়ছে, গরম, এরকম হা করে কেউ যদি মুখের থেকে হাওয়া বের করে, ঠিক যেরকম একটা গরম ভাপ লাগে, এরকম গরম ভাপ লাগছে। যে কি, এ কোথার থেকে? এবারে আমি মানে নিজের গায়ে চিমটি কাচ্ছি, হাতে চিমটি কাচ্ছি, আমি জেগে আছি তো, আমার জ্ঞান আছে তো, চোখ বোঝা অবস্থাতেই, যে আমি তো ঘুমোইনি। তাহলে এরকম গরম ভাবটা কোথা থেকে আসছে? এইবারে আমি চোখ যেই খুলেছি, বলছে আমার মাথার কাছে, আমি চোখের সামনে আমার মাথার কাছে দাঁড়ানো সেই লোকটা, ওই অস্থি চর্মসারহীন লোক, মানে যাকে আমি কিছুক্ষণ আগে দেখেছি, যে আমি উঠে পড়েছিলাম, যে ফ্র্যাকশন অফ সেকেন্ড আমি তাকে দেখেছি, সেই লোকটাকে আবার আমি দেখছি ও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছে। বলে, যেটু কি বিভৎস, গায়ে তো মানে মাংস চর্বি বলতে কিছু নেই, চামড়া গোটা হাড়ের সাথে লাগানো, মুখ টুক সব চোয়াল টোয়াল ভিতরে ঢোকানো, আর চোখ, যেটু আমরা যে হিন্দি বইতে যে চোখ দেখি লাল চোখ, তারপরে চোখ জল জল করছে, ওই রকম না। যেটু চোখের আমাদের মণি আছে কালো,
বললো সেই মণিটা যদি না থাকে তাহলে চোখটা কিরম হবে, পুরো সাদা লেয়ার, একটা সাদা, ওই রকম দাঁড়িয়ে আমাকে দেখছে, সাদা লেয়ার। তখন আমি বলেছি কি, এই এই কে, কে তুমি, কে তুমি, এরকম করে উঠেছি। উঠেই আমার হয়ে গেছে, মানে সে আমার সেন্সলেস হয়ে যাবার মতো অবস্থা। জানেন আমি যে কিভাবে আমি ওখান থেকে উঠলাম, আমার চিৎকার কেউ শুনতে পায়নি, এই এই কে তুমি, কে তুমি, আমি ঠিক এরমভাবে বলে উঠেছি ঘাবড়ে গিয়ে। তারপরে এটা আমার সাথে কি হচ্ছে রে ভাই। এইবার আমি বলে, যেহেতু আমি তো মানে বিড়ি সিগারেট বা কোনো মদ টদ এই জাতীয় জিনিস আমি খাই না, ছুঁই না, সাত দূরে থাকি। আমি যেটা খাই সেটা পান, কখনো সখনো একটু খৈনি খাই, মাঝে মধ্যে একটু পান মশলা বা খাই, যেটা আমরা এই তামাকের সাথে মিশিয়ে অনেকে খায়। বলে আমার কাছে ছিল এক প্যাকেট, আমি ওটাকে ওর মধ্যে 2 প্যাকেট জর্দা ভরেছি, ভরে ওটা গালের মধ্যে ঢেলেছি, যে আমার সাথে কি হচ্ছে এটা। বলে আমি আমার যেখানে স্ত্রী মেয়ে শুয়ে থাকে সেই ঘরে ঢুকলাম, আমার শোয়ার জায়গা। আমি কিন্তু যেহেতু মশারির মধ্যে ঢুকিনি, আমি খালি পায়চারি করছি আর চিন্তা করছি। ওরা তো ঘুমোচ্ছে অগরে, যে এটা আমার সাথে কি হচ্ছে, এটা কি মানে আমার কাছে আমার সাথে আগেই ছিল, নাকি এই যে এখন শ্মশানে গেছিলাম মাছ ধরতে এখান থেকে চলে এলো আমার সাথে, না কি, আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমার সাথে কেন এরকম হচ্ছে। তো যাই হোক, তো এরকম পায়চারি করতে করতে, আর এই যে আমি মুখে ওই পান মশলা জর্দা দিয়ে পুড়েছিলাম, 2 প্যাকেট জর্দা দিয়ে, আমার গা হাত পানা পুরো গরম হয়ে গেছে, মানে খানিকটা যেন মনে হচ্ছে যেন আমার মানে এনার্জি আমি পেয়েছি, মানে স্বস্তি। তো যাই হোক, এই ইয়েটা পাওয়ার পরে আস্তে 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 সকাল হলো। সকালেও আমি কুল কিনারা করতে পারছি না যে কাল সারা রাত আমি ঘুমোইনি, কালকে আমার কি গেছে, আমি কি দেখলাম শ্মশান থেকে আসার পরে এই জিনিসটা হলো আমার সাথে, এটা কি আমি কিছুই বুঝতে পারছি না। তো বলছে সকালে আমার এক ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে আমার দেখা, তো ওকে আমি বলেছি ঘটনাটা, যে দেখ আমার সঙ্গে কিন্তু এই 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 হয়েছে, আর এইভাবে আমি কালকে শ্মশানে ছিলাম। তো তখন বলে মাছ ধরতে গেছিলাম, কিন্তু মাছটা ধরা হয়নি, এই হয়েছে। তখন ও বলছে যে তুই একটা কাজ কর, চল আমার সাথে, আমাদের এখানে কবিরাজ আছে। কবিরাজ বলতে যে মৌলানা গোছের আর কি, ওই যারা ইয়ে দিয়ে করে, দাবা দারু টারু করে বা এটি করে, ওই লোক। তো সেখানে নিয়ে গেছে, সেখানে নিয়ে যাওয়ার পরে সব শুনে ওই সেই মৌলানা তো খুব একে বকাঝকা করেছে, যে তোমার তো খুব সাহস, এই সমস্ত ইয়েতে যাও কেন। তো বলে ওকে ঝাড়ফুঁক করেছে, করে একটা বোতলে জল দিয়ে দিয়েছে, বলে এটা রোজ একডোক একডোক করে জলটা খাবে, ঠিক আছে। তো বলছে ঠিক আছে, খাবো। তো এই জলটা বললো আমি রোজ খেতে থাকলাম। তো খেতে 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 জেঠু আমার আস্তে 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 এই জিনিসটা হলো, মানে জিনিসটা আস্তে 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 কমে গেল। এই যে ভীতিটা, বা তারপরে আমি কিছু দেখা, আমি কিন্তু আর দেখিনি কিছু, ঠিক আছে, জিনিসটা অনেকটা স্তীমিত হয়ে আসলো। তো এই পর্যন্ত আমি আপনাদের আজকে বলে রাখলাম, ঘটনাটা আপনারা শুনলেন, এটা দ্বিতীয় পার্টের প্রথম পর্ব আমি আপনাদের বললাম। কারণ আজকে এক ভাই আমাকে কমেন্ট করেছেন, আমি যখন একটা পোস্ট করেছি, বললো 30-35 মিনিটের মধ্যে ওটাকে ছোট করে নামিয়ে এনে শুনুন। কোনো একটা কথা আমি বলি, ভাই যিনি লিখেছেন, এত ছোট করে বলার জিনিস এটা না, অনেকখানি এটাকে টানতে হবে, আর সবগুলো না পরস্পর মনে রাখা কিন্তু খুব মুশকিল। অনেকে ভাবেন যে এটা বোধহয় খুব ইজি টাস্ক, একটা কাহিনী শুনে বা অডিও শুনে সেটাকে ইয়ে করা, উপস্থাপনা করা, খুব টাফ টাস্ক। আপনারা যে যারা শোনেন, এই বিভিন্ন চ্যানেল ট্যানেল শোনেন, আমি তো শুনি না, সেগুলোতে আমি যতটুকু জানি আপনারা অডিও শোনেন বা কার্টুনের ছবির মতো দেখেন। হ্যাঁ, একজন অডিও করে আপনাকে বলে যাচ্ছে, সে তো বই সামনে রেখে বলছে, কিন্তু আমি তো ওপেন টু অল আপনার সামনে বসে বলছি, একদম ক্লোজলি আপনার সামনে বসে আমি ওর ঘটনা আমি আপনাদের বলে যাচ্ছি। দেখুন এখানেই 39 মিনিট হয়ে গেছে। তা আমি আপনাদের এই যে বলছি, এটা তো আমি সামনে এসে বলি, আমি অডিওতে কিছু বলি না। তাহলে তো আমি মানে ভয়েসটা, সেদিনকে একজন ভাই, আমি যখন এই ভয়েসটা করেছি শ্মশানের, ওভার ভয়েসটা আমি দিয়েছি, তা বলছে যেহেতু আপনার গলা এত গম্ভীর হলো কি করে। আমি বললাম ভাই ওটা তো মাইকে বলেছি, আমি মাইকটা মুখের সামনে নিয়ে ভিডিওটা দেখে দেখে ভয়েস ওভার দিয়েছি, ওই জন্য এরকম তুমি গম্ভীর শুনেছো।
ঠিক আছে? তাহলে সালমানের যে দ্বিতীয়বারটা মাছ ধরা, সালমান শ্মশানে গেছিল, কি হলো? সালমান কিন্তু ঠিক হলো ওই কবিরা, কিন্তু ওর কিন্তু পুরো জিনিসটা গেল না, এইটুকু জেনে রাখুন। এরপর কি হলো? আমি খালি বলেছি যে ওই কবিরাজের কাছে বা ওই এর কাছে গিয়ে, মৌলানার কাছে গিয়ে সে জল পড়া দিল, খেলো। খাওয়ার পরে আস্তে আস্তে জিনিসটা কমে গেল। ওর তখন মুম্বাইতে যেতে আর 15 দিন বাকি, ও মুম্বাইতে পাড়ি দেবে। ঠিক আছে? এই 15 দিনের মধ্যে কি হলো সেটা জানবার জন্য আপনাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আজকে শুক্রবার, শনি রবি আমি বলি না, সোমবার দিনকে আমি বলে দেবো তারপরে ওর কি হলো। কেউ আমার পরে অসন্তুষ্ট হবেন না, কারণ গল্প বলা নট টু ইজি টাস্ক, এটা কিন্তু সহজ ব্যাপার নয়। আমি আবার বলি, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। কেউ দেখুন যে গুছিয়ে পুরো ইয়ে করে বলতে পারেন। আর ওই পতাকাটা কি, ওই যে শ্মশানের মধ্যে পতাকা ছিল, আমি বলেছি তো যে এই পতাকার ব্যাপারেও বলে দেবো যে পতাকাটা কি। এর পরের পাটেই বলে দেবো যে পতাকাটা পোতা আছে শ্মশানের মধ্যে, পতাকাটা কি। বজরংবলীর পতাকার মতো দেখতে, দেখবেন যারা শ্মশানের ভিডিওটা দেখেন। আমি আজকে যেটা বললাম, যে আমি এর আগেও তো বলেছি যে এর পরের যে ঘটনা বলবো তাতে এই শ্মশানের উল্লেখ আছে, এই বসার জায়গার উল্লেখ আছে। তো বসার জায়গার উল্লেখটা আমি করলাম, সব জায়গাটা আপনারা দেখলেন, শ্মশানটাও দেখেছেন, খুব ভয়াবহ। হ্যাঁ, তা অনেকে বলেছে যে এটা কেন মেনটেন্যান্স করা হয় না বা এই করা না। দেখুন, করা হয়েছিল এক সময়তে। একটা ছবি আমার কাছে, একটা ভিডিও আমার কাছে আছে, তখন কিন্তু শ্মশানের পাশে অতটা জঙ্গল ছিল না। এই জঙ্গলটা হয়েছে বেশ কয়েক বছর ধরে, এই ইয়েটা হয়েছে উইদাউট মেনটেন্যান্স এবং উইদাউট ইয়েতে। এবার কি করবে, লোকে ওখানেই পড়াতে আসে। আপনাকে তো, আমাদের এখানে কেউ কারোর ইন্তেকাল হলে, কেউ মারা গেলে আমরা তো ওই শ্মশান ঘাটে নিয়ে যাই, হুগলি নদীর পাড়ে যে সমস্ত জায়গা আছে, সে নিমতলা বলুন, কেওড়াতলা বলুন, বাগবাজার বলুন, এই বলুন সে বলুন, যাই হোক, কাশীপুর, ইয়ে, যে কোনো জায়গায়, পানিহাটি, রতনবাবুর ঘাট, সবই নদীর পাড়ে। তা এটাও তো ভাগীরথী নদীর পাড়ে। তো যেটা সবাই ওই নদীতেই ওখানে নিয়ে আসে পোড়াবার জন্যে। কি করবে? আর ওই রকম বিচ্ছিরি অবস্থা হয়ে পড়ে আছে জায়গাটা। আপনারা দেখেছেন কি ইতস্ততভাবে সব কিছু ছড়ানো। যাই হোক, আপনারা একটু অপেক্ষা করুন, আমি পরের পার্টটা শুনে নিই। শুনে নিয়ে এই পর্যন্ত শুনলেন যে ও মোটামুটি ঠিক ছিল ওই জল পড়াটা খেয়ে। তারপরে কি হলো জানবার জন্য একটু অপেক্ষা করুন। শনি রোববারটা আমাকে একটু সময় দিন, আমি ঠিক বলে দেবো সোমবার দিন, দিয়ে ওটা আমি কমপ্লিট করব, কারণ আরও কতগুলো ঘটনা কিন্তু আছে। ঠিক আছে? সেগুলো তো শোনাতে হবে। আর আপনাদের যদি কারোর ঘটনা পাঠাবার থাকে আমাকে পাঠাবেন ঠিক এই ঠিকানায়, যেটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর। হুম, হোয়াটসঅ্যাপ নম্বর তো আমি এখানে মুখে ইয়ে করতে পারি না, আমার ডেসক্রিপশন বক্সে যাবেন, ওখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেয়া আছে। অর্থাৎ মা, ঠাকুমা, দাদু, আজ সব অতীত, ওই জায়গাটা লেখাটা প্রেস করবেন, দেখবেন একটা ডেসক্রিপশন আপনার সামনে আসবে। ওখানে আপনি নিচে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, একদম শর্টান চলে এসে আমাকে হাই লিখবেন, লিখে আপনার ঘটনা আপনি পাঠাতে পারেন, লিখে বা অডিও করে। আমার পারমিশনের দরকার নেই, আপনি লিখতে পারেন। ঠিক আছে? তো আর ঘটনা যাদের কাছে আছে তারাই আসুন। বেকার এসে তো লাভ নেই, যে মানে, কারণ অনেকে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে না এসেও ফোনে কথা বলে যে আপনার ঘটনা শুনি, ভালো লাগে। তো ঠিক আছে, নিশ্চয়ই আমি অনেক খুশি যে আপনারা শোনেন ঘটনা। তো আজকে এই অবধি বললাম, কেন এতটার বেশি আমি আর পারলাম না এগোতে, কারণ মুশকিল হয়ে যাবে, সব উল্টোপাল্টা হয়ে যাবে। ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অশরীরী চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। হুম। আর আরেকটা কথা আমি বলি, আপনারা যারা গল্প শুনতে ভালোবাসেন তারা একটা কাজ করবেন, তারা এই সমস্ত ভিডিওগুলো আপনাদের আত্মীয় স্বজন বা পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। শেয়ার করলে হবে কি জানেন তো, যে হয়তো ওই চ্যানেলটার খোঁজ পায়নি বা জানে না, অথচ খুব ইন্টারেস্টেড এগুলো শুনতে, তারাও কিন্তু আগ্রহ দেখাবেন এবং তারা আসবেন ঘটনাগুলো শুনতে। তাই আপনাদের কাছে মানে করজোড়ে অনুরোধ, যে আমি তো আজ অনেক দিন ধরে গল্প বলি, আপনাদের শোনাই, মনোরঞ্জন করি, তো এইগুলো একটু শেয়ার করে দেবেন যতটা পারবেন। ঠিক আছে? সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের পার্টটা নিয়ে, যে আল্টিমেট সালমানের মানে কি হলো। ঠিক আছে? তো চলুন, আজকের মতো আসি, আবার দেখা হবে সোমবার, বলে দেবো বাকিটা। নমস্কার।